স্পিচ আমরা হেড স্পিচ জানি বিভিন্ন ক্ষেত্রে এবং ভারতবর্ষের রাজনীতিতে হেড স্পিচ বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়েছে, কিন্তু সাম্প্রতিক বাংলায় যেভাবে ভাইপো ভাইপো এই সমস্ত শব্দবন্ধ দিয়ে আক্রমণের চেষ্টা হচ্ছে এবং বিভিন্ন প্রতি আক্রমণও হচ্ছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলতেই হয় যে এরকম সিচুয়েশনস কিন্তু ভোটের দামামা যখন উত্তপ্ত হয় তখন এই ধরনের সিচুয়েশনস তৈরি হয়। অনেক ক্ষেত্রেই জানি আমরা, পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রিতে এটা রয়েছে যে কখনো কখনো এই ডেমাগগি বেড়ে যায়। যখন একটা এরকম সন্ধিক্ষণ আসে তখন এই ডেমাগগিটা অনেক সময় বেড়ে যায়। কী ইঙ্গিত করছে এই সমস্ত নিয়ে, এবং দুয়ারে কেন সরকার যাচ্ছে, কী আক্রমণাত্মক কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কৌশল, এই সমস্ত নিয়ে যখন ভোটের দামামা রয়েছে, আমি সুজিত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের করোনার আবহে বাংলার টক শো। প্রথমে যাব হচ্ছে বাকযুদ্ধ। গতকাল ফায়ার স্পিচ যাকে বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ তার প্রত্যুত্তর দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুনে নেব দুজনের বক্তব্য একটু। মানে সভা করেছিল, আধ ঘন্টা বক্তব্য রেখেছিল, কি বলেছিল? ভাতিজা কা বাত্তি গুল হোনে ওয়ালা হ্যায়। এক্ষুনি শৌকত বলছিল বিজেপির ছোট বড় মাঝারি নেতা সবাই একটাই কথা বলে, কি বলে? ভাতিজা, আর বলে কি? ভাইপো। তার কারণ কি? আজকে আপনারা দেখেছেন সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা সবার আক্রমণের কেন্দ্রবিন্দুকে ভাইপো, কিন্তু মুখে নাম নিতে পারে না, নাম নিয়ে বলতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বুকের পাটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও নেই, আর বিজেপির ছোট বড় সেজো মাঝারি নেতাদেরও নেই। এটা মাথায় রাখতে হবে। তার কারণ কি? আপনাদের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আপনারা দেখেছেন জবার জেবার আমাকে যেখানেই কেউ আক্রমণ করেছে আমি আইনানুগ ব্যবস্থা নিয়েছি। 2017 সালে নভেম্বর মাসে মুকুল রায় দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল, প্রথম সভা করেছিল ধর্মতলায়, আক্রমণের কেন্দ্রবিন্দুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের দিন আমি মামলা করেছিলাম, অভিযোগ করেছিল কে? মুকুল রায়। বলেছিল কি? বিশ্ব বাংলা কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে নিয়ে গিয়ে লেজে গোবরে করে পরাজিত করেছি। তার পরবর্তীকালে কখনো দিলীপ ঘোষ, কখনো বাবুল সুপ্রিয়, কখনো রাহুল সিনহা, কখনো কৈলাস বিজয়বর্গীয়, কখনো অমিত শাহ, কখনো নরেন্দ্র মোদী আমাকে নাম ধরে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং নাক রগড়াতে রগড়াতে সকলকে হাইকোর্টের দরজায় নিয়েছে যা জবাব দেয় সেটা আমি দিয়েছি। তার ফলে এখন আর সরাসরি নাম নিতে পারছে না, বলছে ভাইপো। আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাটা আছে, যদি থাকে ভাববাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। বাংলার বীর সন্তান যদি আমি না হই, আপনাদের যদি টানতে টানতে কোর্টের দরজায় না নিয়ে আসতে পারি, আমিও এক বাপের বেটা নই। এই কথাটা আমি স্মরণ করিয়ে দেব। ভাববাচ্ছে কথা বলে লাভ নেই। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি নাম করে বলছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। আমি তো নাম করে বলছি অমিত শাহ বহিরাগত। আমি তো নাম করে বলছি সুনীল দেওদার বহিরাগত। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান। গুন্ডা সে তো পঞ্চায়েত ইলেকশন আমরা দেখেছি, আমাকে গুন্ডা নয় মাফিয়াও বলেছেন। উনি 7 কোটি টাকার বাড়িতে থাকেন আর আমি লোকের বাড়িতে থাকি। কে মাফিয়া বোঝা যাচ্ছে? ওনার কনভয়ে 25টা গাড়ি থাকে, আর কী থাকে সে সবাই জানে। কে মাফিয়া এটা বোঝাই যাচ্ছে। আর সেই জন্য এই যে হতাশা চরম পর্যায়ে চলে গেছে। আজকে রাস্তায় গিয়ে চিৎকার করতে হচ্ছে। ভাইপো বলেছে তো কী হয়েছে? আদর করে ভাইপো বলেছে। দিল্লিতে লোকে যুবরাজকে পাপ্পু বলে, পাপ্পু বললে ভালো হবে, সেটাও বলা হবে। আমি ভাইপো বলছি না, আমি বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে, কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন, লড়ুন। যে লোকেরা তার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, ঘাম দিল, তারা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাত জোড় করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছে। আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন। এটা যদি কেউ বলে তার ক্ষতি কী আছে? অর্থাৎ চিৎকার চেঁচামেচি করে মানুষকে আর বোঝানো যাবে না। লোক জানে সব কিছু। লোক 10 বছর ধরে দেখছে কে কী করেছে। প্রাইভেট প্রপার্টি বানানো হয়েছে, পুরো কালীঘাটকে ফাঁকা করা হয়েছে, লোককে ওখান থেকে উজাড় করে দেওয়া হয়েছে, লোকের জমি জায়গা বাড়ি দখল করা হয়েছে।
আর আমি হয়ে গেলাম মস্তান, আমি মাফিয়া, আমি গুন্ডা। যদি এতে গুন্ডামি হয়, আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামি করছি, সাধারণ মানুষের যে অত্যাচার অপমান হচ্ছে তার বিরুদ্ধে গুন্ডামি করছি, এবং সবে তো শুরু করেছি। গুন্ডামি দেখেছে নাকি? অনেক দেখতে হবে এখনও। এরকমই একটা বাকযুদ্ধ গিয়ে তারপর গিয়ে রাজনৈতিক স্তরে কোথায় গিয়ে দাঁড়াবে সেটার দিকে কিন্তু তীব্র নজর। তবে পরিস্থিতি ভোটের দামামামা কিন্তু এইভাবেই কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। রয়েছেন গৌতম চৌধুরী, রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। রয়েছে সুপ্রিয় চন্দ্র, রয়েছেন আমাদের সঙ্গে আজকে, তৃণমূল কংগ্রেসের তরুণ প্রজন্মের নেতা এবং মুখপাত্র তৃণমূল কংগ্রেসের। রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, যিনি রাজনৈতিকভাবে যিনি বিশ্লেষণ করেন, এবং কৌস্তব বাগচি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং স্বাগত জানিয়ে আমি প্রথমে গৌতম চৌধুরীর কাছে একটা খুব স্পেসিফিক প্রশ্ন জানতে চাই। দিলীপবাবু বলছেন যে তিনি একটা হিসেব দিলেন কত টাকার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, উনি কোথায় থাকেন, ওনার গাড়ির কনভয়। তো উনি যদি মাফিয়া না হন তাহলে কি আমি মাফিয়া, আমি গুন্ডা মাফিয়া? আবার মাফিয়া আবার বলছেন খোকাবাবু, দুটো একসাথে। কখনো কোনো খোকাবাবু কখনো মাফিয়া হতে পারেন না। কোনটা ঠিক তিনি বলতে চাইছেন এটা যদি একটু প্রথমে স্পেসিফিক করেন। সব থেকে প্রথমে তো একটা ব্যাপার বলতেই হবে কি, আজকে পশ্চিমবঙ্গতে আজকে যে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি হয়েছে সেটা গুন্ডামির জন্যই হয়েছে। উনি তো শীর্ষ নেতৃত্ব, 1 নম্বর জায়গা, 2য় নম্বর উনারই। আগামী দিন হয়তো তৃণমূল কংগ্রেস উনাকে সিএমভাবে প্রজেক্ট করে লড়তেও পারে। সুতরাং সেই ব্যক্তি থাকার পরেও, পুরো নিয়ন্ত্রণ থাকার পরেও, আমি তো শুধু প্রশ্ন করব, আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবার নির্বাচনে কিভাবে এলাকা থেকে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে, কিংবা কিভাবে সেইখানকার গুন্ডা মাফিয়া যারা ক্রিমিনাল, যাদের ডাকাতি কেস থেকে নিয়ে সমস্ত কেস রয়েছে, তাদের শীর্ষস্থানে বসিয়ে তাদের সিকিউরিটি দিয়ে আমাদের কর্মীদের কিভাবে পেটানো হয় সেটা আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। আমরা নিজের চোখে দেখেছি আমাদের কর্মীদের থানাতে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়, বন্ধ করে দেওয়া হয় লকআপে। 10টার পর সেখানকার নেতা এসে বার করে তাকে মারে, তাকে পেটায়। কত হত্যা হয়েছে পশ্চিমবঙ্গতে, কার ইশারায় হচ্ছে, কারা করছে, সেটা মানুষ জিজ্ঞেস করবে না? কে গুন্ডা, কে গুন্ডা? তাহলে আপনি কি বলতে চাইছেন এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইশারায় হচ্ছে? একদমই, নেতৃত্ব যে থাকবে তারই তো দায়িত্ব। কেন পঞ্চায়েত নির্বাচনে যদি দিদি আর ভাইপো আর পিসি ইনাদের নেতৃত্বই নির্বাচন লড়েছিলেন, আমরা দেখেছি কিভাবে মানুষকে পেটানো হয়েছে, কিভাবে নির্বাচনে। নাম নিতে কোনো সমস্যা নেই, সমস্যা কিসের? বলা হয় তাই জন্যে সবই রাজনৈতিক দল, সমস্ত পলিটিক্যাল যত বক্তৃতা দিয়ে আমরা সমস্ত ভাইপো বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে অসুবিধাটা কি? কোনো প্রশ্ন না, বলা যায়। ওনাদের ভয়কে পায় যে চুরি করবে, যে ডাকাতি করবে, কয়লা মাফিয়া থেকে নিয়ে সমস্ত জায়গাতে যে জড়িত থাকবে তার ভয় আছে, গরু পাচারকারী থেকে তার ভয় রয়েছে। ঠিক আছে, কোটি কোটি টাকা আসতো, 300 ট্রাক যে কয়লার ব্ল্যাক মার্কেটিং হতো, তার টাকাটা কোথায় যায় সেটা প্রশ্ন থেকে গেল। কলকাতায় কোথায়? ঠিক আছে, নিশ্চয়ই প্রশ্ন করা তো এই গণতন্ত্রের প্রশ্ন বারবার ওঠাটা খুব স্বাভাবিক ঘটনা। সুপ্রিয়, প্রথমেই নমস্কার প্রত্যেককে যারা দেখছেন এই মুহূর্তে আর+ নিউজের সঙ্গে যুক্ত রয়েছি আমরা সকলের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে বাংলার সমস্ত মা ভাই বোনেদের বলবো যে একটা অতিমারির মধ্যে আমরা প্রত্যেকে রয়েছি। শারীরিক দূরত্ববিধি যতটা সম্ভব বজায় রেখে প্রত্যেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন। বাংলার সরকার আপনাদের জন্য যে কাজগুলো করছে, যেগুলো ভাবছে এবং যেগুলো প্রশাসনের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে, যার জন্যে বাংলা সরকারের নতুন একটা কর্মসূচি প্রশাসনিক স্তর থেকে নোডাল অফিসার হিসেবে IAS অফিসারদের নিয়ে এসে বাংলা সরকার একাধিক প্রকল্প, যেগুলো মানুষের জন্যে সত্যিকারের পিপল ওরিয়েন্টেড পলিটিক্সের ফসল হিসেবে উঠে এসছে বিগত প্রায় 2011 পরবর্তী সময় থেকে, সেই প্রকল্পগুলির সবগুলো সুবিধা যাতে আপনারা পেতে পারেন এবং মধ্যখানে কোনো সমস্যা থাকলে প্রতিটা জায়গায় যাতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা যায়, তার জন্য দুয়ারে দুয়ারে বাংলার সরকার এই শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের নেত্রী, বাংলার নেত্রী, আমাদের প্রত্যেকের নেত্রী, তিনি কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছেন। এখানে অনেক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি একটু সুপ্রিয় জানতে চাইবো আগামীকালের এই ঘটনাটা। এটাও ঠিক কথা যে আজকে আমি নিজে সকালবেলা মাইকিং শুনেছি বিভিন্ন ক্ষেত্রে, যে 1 তারিখ থেকে বিভিন্ন পৌরসভাগুলোতেও ক্যাম্প অফিস চালু হচ্ছে। মানে সমস্ত সুবিধাগুলো, মানে বিশেষ করে খাদ্য সাথী নিয়ে, রেশন কার্ড নিয়ে অনেকের সমস্যা রয়েছে।
কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকের সমস্যা রয়েছে, দীর্ঘদিন এই ব্যাপারগুলো অনেকে এরকম অনেক দৌড়ঝাঁপ করে অনেকের এখনো হাতে পাননি, একটা করে চিরকুট তাদের ধরে রাখা আছে, তারা পাবে মানে এই এর মধ্যে? না, আমি যেহেতু অত্যন্ত সমৃদ্ধ এবং মননশীল একটা সংস্কৃতি বাংলার রাজনীতিতে বিচরণ করে, এবং যে কথা আমাদের নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী একটা বিখ্যাত ট্যাগলাইন ছিল যে বাংলায় জন্ম ভারতে বিখ্যাত, বাংলায় জন্ম ভারতে বিখ্যাত সবচেয়ে বেশি করে যদি কেউ থাকেন আজকের দিনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার দলকে রিপ্রেজেন্ট করতে এসে শুধুমাত্র তথ্য পরিসংখ্যানের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ এবং কাদা ছোড়াছুড়ির মধ্যে ঢুকতে চাইছি না। তথ্য পরিসংখ্যান দিয়ে বলি, যারা বিজেপির রয়েছেন তারাও তো বাঙালি। গৌতম চৌধুরী তিনি তো আর কৈলাস বিজয়বর্গীয়, আকাশ বিজয়বর্গীয়র মতো বহিরাগত নন। ফলে বাঙালি হিসেবে আসুন না, বাংলার পাশে দাঁড়াই, বাংলার তথ্য শুনুন। বাংলার সরকারে 2020 সালে জুলাই মাস অবধি 7.89 লক্ষ অভিযোগ জমা পড়েছিল। সরকার থাকলে, কাজ থাকলে, যেখানে কাজের মোবিলিটি থাকবে সেখানে অভিযোগ থাকবে, একথাই স্বাভাবিক, একথা তো মানতেই হবে। কিন্তু সেই অভিযোগের মধ্যে বন্ধু শুনুন, প্রায় 7 লক্ষ অর্থাৎ মোট জমা পড়া অভিযোগের 93%, 93% অভিযোগ কিন্তু সমাধান করেছে যে সরকার, সেই সরকারের প্রশাসনিক প্রধান আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একবার নয়, গর্ব করে বারবার রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে, কেন মোড়ে মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, কোনো গুন্ডা, কোনো দাঙ্গাবাজের দম নেই বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণের মাধ্যমে চ্যালেঞ্জ করে। আর যেই ছেলেটা ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে 12 দিনের মধ্যে 14 লক্ষ মানুষের মুখে কল্পতরুর মাধ্যমে আহার তুলে দিয়েছে, তাকে ব্যক্তি আক্রমণ বলে, ভাইপো বলে, ভাতিজা বলে আর বিভিন্ন ভুলভাল তকমা দিয়ে কোনো রকম তথ্য পরিসংখ্যানের বাইরে গিয়ে, মানুষের কাজের বাইরে গিয়ে, শুধুমাত্র যারা একটা বিভেদ এবং বিভাজন এবং ক্রমাগত কাউকে একটা বডি শেমিং, নেম শেমিং, কারোর পার্সোনাল লাইফে ঢুকে যাওয়া, এই সমস্ত যে সংস্কৃতি, তাদের সঙ্গে বাংলার মানুষের তফাৎ রয়েছে। এবং এই কথা গৌতম বাবুর বক্তব্যেও পরিষ্কার। গৌতম বাবু বলছেন যে ওনাকে তো অভিষেক ব্যানার্জি বলাই যায়, আবার দিলীপ বাবু বলছেন ওনার রাজ্য সভাপতি যে আমি ভাইপো না বলে খোকা বাবু বলবো। অ্যাকচুয়ালি বিজেপি আর বঙ্গ বিজেপি এই দুটো জায়গায় আসবো। বিশ্বনাথ চক্রবর্তী, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমি আসবো। বডি শেলিং এর কথাটা বলছে, কোথাও কোথাও হচ্ছে, একেবারে হচ্ছে মানে আমরা জানি ক্যাম্পাসের ভেতরে যেরকম র্যাগিং, কিছু শব্দ প্রক্ষেপণ করে হচ্ছে, বিশেষ করে এখন একটা তুল্যমূল্য বিচারের বিষয়, সেই সময় দাঁড়িয়ে কি এই ধরনের শব্দ কোথাও কি বাঞ্ছনীয়, বা এটাকে কি মনে হয় না এক ধরনের দুর্ভাগ্য আমাদের যে আমরা কখনোই উন্নয়নের বিষয়টাকে কি আমরা পেতে পারি, বাংলা কি কি তাদের রয়েছে সেটা বেশি প্রাধান্য পাওয়া উচিত? অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ দা, ওকে কৌস্তব। আমি প্রথমেই একটা কথা বলি, ভাইপো কথাটা এত আপত্তি কেন? তো ভালোবাসার ডাক। যার পিসি পশ্চিমবঙ্গে বিজেপিকে 18টা আসন উপহার দিয়েছে গত লোকসভা নির্বাচনে, সে ভাইপোকেই তো আদরের ডাক, ভাইপো বলে ডাকছে, তো আপত্তির কি আছে? আর এখানে আর একটা জিনিস, দিলীপ বাবুর ব্যাপারটা, কখনো ভাইপো বলছেন, কখনো খোকা বাবু বলছেন, কালকে শুনলাম একটা টিভিতে বলেছে আমি গুন্ডামো করবোই। অ্যাকচুয়ালি মানে যেটা হয় আর কি, মানে আমি যেটা সবাইকে বলি, উদাহরণ, জ্বলন্ত উদাহরণ হচ্ছে RSS এর শাখায় পড়াশোনা করলে মাথার যে কি অবস্থায়, ওটা ওনাকে দেখলে বোঝা যায়, গরুর দুধে সোনা খুঁজে না। আজকে যেটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা আমরা দাঁড়িয়েছি, দেখুন এই যে সভাগুলো যেগুলো হচ্ছে, একটার মধ্যেও কেউ ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভ নিয়ে কেউ কথা বলছে না। এ বলছে একে মারবো, একে বলছে কোর্টের টেনে নিয়ে যাবো, এ বলছে এ গুন্ডা, এ বলছে এ চোর, এই চলে যাচ্ছে। ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভে কোনো আলাপ আলোচনা নেই। আজকে হঠাৎ করে আমরা দেখতে চাইছি, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামিয়ে তৃণমূল সরকার একটা লার্জার দ্যান লাইফ ইমেজ ক্রিয়েট করানোর চেষ্টা চলছে। এতদিন ধরে যে চুরি জুচ্চুরি করবে কে? শুভেন্দু অধিকারী। অন্য দল ভাঙাবে কে? শুভেন্দু অধিকারী। অন্য লোক থেকে লোক এনে জয়েন করাবে কে? অন্য দলের নেতা। মুকুল রায় তখন তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে আছেন। তো যত রাজ্যের অকাম কুকাম সেগুলো করবে হচ্ছে দলের অন্য ছুটখাট নেতারা। আজকে যখন লার্জার দ্যান লাইফ ইমেজ যখন ক্রিয়েট করতে হবে, তখনই ভাইপোর ময়দানে অবতরণ। আজকে এইটাই তো তৃণমূল খুব ক্যালকুলেটিভলি করতে চাইছে। সেটা হচ্ছে 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা কথা বলেছিলেন, সব সিটে আমি প্রার্থী, এবং সেখানে একটা লার্জার দ্যান লাইফ ইমেজ ক্রিয়েট করা হয়েছিল। আজকে সেই একই জিনিস পিসি এবং ভাইপো মিলে একটা লার্জার দ্যান লাইফ ইমেজ ক্রিয়েট করতে চাইছেন। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাঁদুনি গিয়েছেন, উনি বলেছেন দল আমাদের মা, অন্য দল মা। আমি কৌস্তবের কাছে আসবো। লার্জার দ্যান লাইফ ইমেজটা কি তৈরি করতে চাইলেই কৌস্তব লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করা যায়? তো সিনেমা নয়,
যে একটা চিত্রনাট্যে লিখে আমি আমি যেটা বলতে চাইছি সুজিত দা, সেটা হচ্ছে উনি উনার দলের ব্যক্তিদের তরফে তিনি বলছেন যে দল হচ্ছে আমাদের মা। কংগ্রেস দল যখন ভেঙে টুকরো টুকরো করেছেন বিভিন্ন জেলায়, ভয়ে প্রলোভনে, গাঁজা কেস দেখিয়ে, পয়সার প্রলোভনে, তখন কংগ্রেস যারা করতেন, কংগ্রেস তাদের কাছে মা ছিল না। আজকে এই কথাগুলো মনে পড়ছে। আজকে সেই একই জিনিস 2021 সালের নির্বাচনের আগে সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পিসি এবং ভাইপো মানুষের সামনে এসে বলতে চাইছে দেখো আমরা আক্রান্ত। কোনো আক্রান্ত না। আজকে আবারও ভাব পাচ্ছে কথা 2019 সালের নির্বাচনে এইটা কৌস্তব আমার কথা হচ্ছে, আচ্ছা এটা আমি একটু দেখাবো হচ্ছে আজ থেকে যিনি বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, আমি জানি না অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে বলবে কিনা, একটা ট্যাগ লাগিয়ে দিল লার্জার দ্যান লাইফে। এখন তিনি কিন্তু আজকে শিক্ষকদের নিয়ে তিনি বিভিন্ন এই যে দুয়ারে সরকার এই ব্যাপারটা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, কি বলছেন অনুব্রত মণ্ডল তার এই কার্যক্রমকে নিয়ে। তৃণমূল কংগ্রেস কিন্তু তারা রাজপথে এবং তারাও কিন্তু পড়েছে। ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে তাদের কি কৌশল সেটা জানতে আমরা নিঃসন্দেহে বিতর্কে এগিয়ে নিয়ে যাব। শুনবো একটু অনুব্রত মণ্ডলের বক্তব্য। বিধানসভা ভোটের আবহে শুরু দেওয়াল লিখন। ভোট এখনো প্রায় 6 মাস দেরি থাকলেও বিজেপি তৃণমূল দুই দলের তৎপরতা তুঙ্গে অনুব্রতর গড় বীরভূমে। গত 21শে নভেম্বর বীরভূমের ইলাম বাজারে দেওয়াল লিখন শুরু করে বিজেপি। তাতে প্রার্থীর নাম না থাকলেও রয়েছে পদ্মে ভোট দেওয়ার আবেদন। দেওয়াল দখলের যুদ্ধে বিজেপি এগিয়ে যাবে, তাও আবার অনুব্রতর গড়ে। সে আবার হয় নাকি? তাই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বোলপুরের দেওয়াল লিখন শুরু শাসক দলের। জানিয়ে উৎসাহ উদ্দীপনার খামতি নেই শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে। আগামী বিধানসভায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এবং চন্দ্রনাথ সিংয়ের নেতৃত্বে আমরা আজকে আমাদের এই দেওয়াল লিখন শুরু করেছি। আমরা ভোটের প্রচারে নেমে গেছি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে যেতে হবে মানুষের দুয়ারে দুয়ারে। তাই সমাজ গড়ার কারিগর শিক্ষকদের নিয়ে অনুব্রত মণ্ডলের নতুন কর্মসূচি মাস্টারমশাইরা চলুন বাড়ি বাড়ি। সোমবার বোলপুর থানার মুলুগ্রামে মাস্টারমশাইদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন বীরভূমের জেলা সভাপতি। দরজায় দরজায় সরকার, মাস্টারমশাইরা যাচ্ছে বাড়ি বাড়ি। এখন এই মাস্টারমশাইরা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে। কি জানানো হচ্ছে তাদেরকে? ওই তো প্রকল্পের কথা শুনতেই তো পেলেন যে হ্যাঁ উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন। 21 বিধানসভা ভোটে শাসন ক্ষমতা দখলের লড়াইয়ে বিশেষ নজরে থাকবে বীরভূম। এই বীরভূম কেন্দ্রটি বেশ উল্লেখযোগ্য। 2019-এ বীরভূমে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে বিজেপি। তাই বিধানসভা ভোট যে জোরদার হবে তা নিয়ে সন্দেহ নেই। এক নজরে বীরভূম বিধানসভা। বীরভূমে বিধানসভা আসন 11টি। লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়ে 6টিতে, বিজেপি এগিয়ে 5টিতে। 2016 সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে শক্ত জমি পায়নি বিজেপি। জেলার 11টির মধ্যে 9টি আসন জেতে তৃণমূল। বাম কংগ্রেস জোট পায় 2টি। খাতা খুলতেই পারেনি বিজেপি। তবে 2019-এর লোকসভা ভোটে এই জেলায় শক্তি বাড়ে বিজেপির। তাই এই গড় ধরে রাখতে আঁটখাট বেঁধেই নামছে তৃণমূল কংগ্রেস। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, বোলপুর। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। একটা কথা বলিনি সুজিত দা, সেটা হচ্ছে এই কর্মসূচিটা কি সরকারের, রাজ্য সরকারের না তৃণমূল কংগ্রেস দলের? যদি তৃণমূল কংগ্রেস দলের হয় তাহলে অনুব্রত মণ্ডল যাচ্ছে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু অনুব্রত মণ্ডল সরকারের কেউ নয়, তিনি হচ্ছেন একটি দলের জেলা সভাপতি। এবং তাকে আমরা আরেকটা জিনিসও দেখলাম যে ঠিক আছে, এইগুলো হচ্ছে এইগুলো আমি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। না, আমি কয়েকটা আমি তো মাঝখানে ছিলাম না, কয়েকটা বিষয় আমি শুধু আলোকপাত করতে চাই। একটা হলো রাজনীতিতে যে ভাষাগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু কার্যত সকলেই কিন্তু আমাদের লক্ষণ রেখা অতিক্রম করছে। ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শিক্ষিত ছেলে, ও যে ভাষা কালকে বলেছে, গুন্ডা বলেছে দিলীপ ঘোষকে, ও মাফিয়া বলেছে। দিলীপ ঘোষ নিজে স্বীকার করেছে, দিলীপ ঘোষ নিজেই স্বীকার করেছে। দিলীপ ঘোষ এখন পর্যন্ত পাওয়ার পলিটিক্সে ঢোকেনি, ঢুকে হতে পারে, আগামী দিনে হতে পারে, কিন্তু দিলীপ ঘোষের
আমি দিলীপ ঘোষের প্রত্যেকটা কথা বিরোধিতা করি, আমার দিলীপ ঘোষের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দিলীপ ঘোষ 15 বছর শুধুমাত্র জঙ্গলে কাটিয়েছে, মানে নিজের জীবনটা বিয়ে থাওয়া না করে আত্মত্যাগ করে জঙ্গলে কাটিয়েছে 15 বছর আন্দামানে, আর প্রায় 21 বছর কাটিয়েছে দক্ষিণ 24 পরগনায় গ্রামে গ্রামে। ফলে ওই রকম আত্মত্যাগের মধ্য দিয়ে, হয়তো আরএসএস এর রাজনীতি আমার পছন্দ না সুজিত দা, আপনারও পছন্দ না, কিন্তু যে তিতিক্ষার মধ্য দিয়ে এরা রাজনীতিতে এসেছে তাকে এক কথায় আমি গুন্ডা বলে দিলাম আর এক কথায় মাফিয়া বলে দিলাম 2013 সালের রাজনীতিতে এসে। এইটা আমার মনে হয় এটা মানুষই বিচার করবে যে এটা সঠিক হলো না বেঠিক হলো। এটা একটা দিক। আপনাদের আলোচনায় দ্বিতীয় বিষয়টা আসলো, সেটা হলো বহিরাগত। আজকে বহিরাগত প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু হিসেবে এনেছে, কিন্তু এর একটা অন্য দিকও আছে। আজকে বাইরের রাজ্যের থেকে আসাকে যদি আপনি বহিরাগত বলেন, কালকেই আমি দেখছিলাম মেদিনীপুর জুড়ে পোস্টার পড়ছে যে বহিরাগতরা, কলকাতার বহিরাগতরা কেন মেদিনীপুরে, কেন সুজিত বোস, বাত্য বসু যারা কলকাতা থেকে আসছে বহিরাগত, তারা মেদিনীপুরের মাটিতে তাদের কোনো স্থান নেই। তা আগামী দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রাজ্যে গিয়ে বলে, বিভিন্ন জেলায় যখন সফরে যাবেন তখন যদি পোস্টার পড়ে যে দক্ষিণ কলকাতার বহিরাগত কেন মেদিনীপুরে, তখন কিন্তু আরেকটা জায়গা তৈরি হবে। আমার ভয় আতঙ্ক যেটা, যে আমরা যখন বহিরাগত শব্দটা বলছি, এমন কোনো জানি আনটাচেবিলিটি তৈরি না করি যে আমাদের রাজ্যের লাখ লাখ বাইরে যে কাজ করে তারা যাতে সেই আঁচটা না পোয়াতে হয়। অর্থাৎ আমাদের বিভিন্ন জেলাতে, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, নানা জায়গাতে হাজার হাজার লোক কাজ করে, তারা যদি মানে সেই রাজ্যের লোকরা যদি বলে আমাদের রাজ্যের লোক দিল্লিতে কলকাতায় গেলে তোমরা বহিরাগত বলছো, তোমাদেরকে আমরা এখানে স্থান দিব না, তাহলে আমাদের লক্ষ লক্ষ ছেলেরা বেকার হয়ে আসবে, আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে গেছে তাদের ভয়ঙ্কর একটা চিত্র হবে। এবং একই সাথে বলি, তৃণমূল কংগ্রেস যখন সর্বভারতীয় দল ছিল তখন তারা আসামে যায়নি, তারা ত্রিপুরায় যায়নি, অরুণাচল প্রদেশে যায়নি, বা তারা কেডি সিং এর মতন লোককে ইয়ে করেনি, ইমরান হাসানের মতন লোককে কি তারা সাংসদ করেনি? আমি আসছি, খুব গুরুত্বপূর্ণ। সুদীপ বলছি, সরি, সুপ্রিয় নিজের বক্তব্যে কৌস্তব দা এবং বিশ্বনাথ বাবু তাদের মতামত তুলে ধরেছেন। বেশ কিছু মতামতের সঙ্গেই আমরা দ্বিমত পোষণ করি, সেটাই স্বাভাবিক গণতন্ত্রে। কিন্তু কথাটা হচ্ছে, দ্বিমত পোষণ করার মধ্যেও যে নমনীয়তা সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য, সংসদীয় গণতন্ত্রের চরিত্র, তার কোনোটাই আত্মত্যাগী না স্বার্থত্যাগী, যেই ত্যাগই হোক, বাংলার ত্যাগী হলে সবচেয়ে ভালো হয়, সেই ত্যাগী দিলীপ ঘোষের মধ্যে আমরা বিগত সময় দেখতে পাইনি। বিশ্বনাথ বাবুকে আমি স্মরণ করাতে চাইব, এই দিলীপ ঘোষ কিন্তু সেই দিলীপ ঘোষ যেই দিলীপ ঘোষ তার মিটিংয়ের মধ্যে একটা অ্যাম্বুলেন্সকে আটকে দিয়েছিলেন। এই দিলীপ ঘোষ অত দূরে যেতে হবে না, গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে আগামী দিনে গুন্ডামি এখন কি দেখেছেন, গুন্ডামি শেষ আগামী দিনে দেখিয়ে ছাড়বো। এই দিলীপ ঘোষ কয়েক মাস আগে সাংবাদিকদের সামনে, সাংবাদিকদের কাছে আছে সেই ফুটেজে দিলীপ ঘোষ বলেছেন যে আমি যদি একবার মারতে শুরু করি বংশ ধ্বংস করে দেব। এই আত্মত্যাগের ভাষা আপনার বলার সময় বলিনি বিশ্বনাথ বাবু। রাজনীতির বক্তব্যের সাথে তীব্র সমালোচক আমি, কিন্তু দিলীপ ঘোষ আমাকে আমার বক্তব্যটা তো বলতে দেবেন, আমাকে আমার বক্তব্যটা তো বলতে দেবেন। গৌতম বাবু আমার বক্তব্যে বাধা দিলে সেটা কোনো কিছু অপ্রাসঙ্গিক। আবার দিলীপ ঘোষের, বিশ্বনাথ বাবু এখানে আবার দিলীপ ঘোষের ইমেজ কি, এটা ব্যাপার না। কে বন জঙ্গলে থাকবে, ঝোপ জঙ্গলে থাকবে, তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক না। সে একটা সার্বিকভাবে দিলীপ ঘোষেদের যে সংস্কৃতি, গরুর দুধে সোনা পাওয়ার সংস্কৃতি, গরুর দুধে সোনা পাওয়ার বিজ্ঞান এবং অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়ার কালচার, আমি একটু শেষ করে নিই। এই জায়গাটা এটা কিন্তু বাংলার সংস্কৃতির সঙ্গে একেবারেই বেমানান। আর বহিরাগত ইস্যু নিয়ে যেটা বললাম, আমি একদম দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমার ছাত্র যুব তরুণ বন্ধুদের, নতুন শিক্ষিত সমাজকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাইবো যে তৃণমূল কংগ্রেস উপজাতীয়তাবাদে বিশ্বাস করে না। যে ইঙ্গিতটা বিশ্বনাথ বাবুরা আবার কখনো বিজেপির থেকে প্রত্যক্ষভাবে বারবার করে করা হচ্ছে,
সবচাইতে বিভেদ বিভাজন নিয়ে যদি কেউ রাজনীতি করে থাকে ভারতবর্ষে, সেই সংগঠনটার নাম আরএসএস, সেই দল রাজনৈতিক দলটার নাম ভারতীয় জনতা পার্টি। আমরা দায়িত্ব নিয়ে বলছি। পাশাপাশি আমাদের নেতৃত্ব সেই নেত্রী, গৌতম চৌধুরী, আমি আসবো আবারও, সুপ্রিয় তোমার কাছে আসছি। গৌতম চৌধুরী, আজকে এই যে ব্যাখ্যা করলেন, যেটা সম্পূর্ণভাবে দুজন মানে কংগ্রেস আর তৃণমূল পক্ষ থেকে যেটা দিলীপদার বিষয়তে বিশ্বনাথ দা তুলেছেন, সেই বিষয়টি একদম সঠিক কথা। আর সংঘ যেটা বলছেন আপনারা, সংঘের পুরো সম্পূর্ণভাবে বিষয়টা জানেন না। জাতীয়তাবাদী একটা বিচারধারা নিয়ে ঘর বাড়ি ত্যাগ করে মানুষ যায়, সেখানে স্যালারি পায় না, সেখানে একবেলা খাওয়া সংঘ কার্যালয় আর একবেলা খাওয়া কোনো কর্মী মানে আমাদের অর্থাৎ যে স্বয়ংসেবক বলি তাদের বাড়িতে আমরা যাই, তাদের বাড়িতে চাওয়া হয় কি আমাকে খাওয়া দাওয়া এই বেলা, আর দেশের জন্য তারা ত্যাগ করে রয়েছে। সেই ত্যাগ থেকে আপনারা কোনো প্রকারের এই যে যুবরাজ কিংবা আপনাদের তৃণমূল কংগ্রেসের যেটা আমরা দেখলাম কি যাদের দেখতাম বিড়ি খাওয়া, আমাদের সঙ্গেই তো রাজনীতি করেছেন, শুধু কোটি কোটি টাকার গল্প শুধু আমরা শুনেছি। আর আমরা ছেড়ে দিন, আমি মনে পড়ে যাচ্ছে 2015-র অন্তিম সময়টি, যে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান ছিলেন, তিনার বক্তব্য পরিষ্কারভাবে ভেসে উঠছে। আজকে আর+এও দেখেছিলাম বিভিন্ন চ্যানেলে বসে, উনি বলছেন আমি তো সেবা করতে গেলাম সেই রাজনৈতিক দলতে, আমি সদস্য হয়ে ভেবেছি আমি মাইনরিটি সমাজে কিছু উন্নতি হবে, কিন্তু সেইখানে তো শুধু 500 কোটি টাকা অমুক নেতার, 2000 কোটি টাকা ওই নেতা, 1000 কোটি টাকা সেই নেতা কামিয়েছে, সেটাই কামানোর শুধু গল্প, কাটমানির শুধু গল্প সেখানে শুনতে পাওয়া যায়। তো আরএসএস আর দিলীপ বাবুর কষ্ট, কিংবা আমাদের নরেন্দ্র মোদী, কিংবা যারা ত্যাগ করে এসছে, যারা প্রচারক, যারা তাকে দেশের জন্য ত্যাগ করে, যারা সমাজের জন্য ত্যাগ করে, তাদের বিষয়তে আপনারা বলতে পারবেন না, আপনারা বুঝতে পারবেন না। মানুষ বুঝেছে, আপনারা বুঝতে পারবেন না। মমতা ব্যানার্জি যখন মানুষ, ঠিক আছে গল্প তো এরকম হয়, আমরাও শুনি এরকম কোটি কোটি টাকা, এক একজন 300 কোটি 500 কোটি 1000 কোটি, এত কোটি টাকা কিভাবে রাখছে সেই ইয়েতে, বা দেশের ইনকাম ট্যাক্স, বা এরা কি মানে এগুলো তো অথরিটি। ভারত রাষ্ট্র স্বাধীনতা মানে ইংরেজের কবল থেকে মুক্ত হবার পর থেকে তো প্রায় 70টা বছর অতিক্রান্ত। ফলে এই সংস্থাগুলো তো পরিসংখ্যান ছাড়া কথা বলা, আমার কথা হচ্ছে যখন সরকার, তুমি ভারতীয় জনতা পার্টিতে তুমি স্ট্র্যাটেজিক জায়গায় রয়েছে, তুমি জোনাল কনভেনার, চাল পাওয়া গেছে, তাতে চালে লুট হয়েছে, পঞ্চায়েতের সেটা অভিযোগ রয়েছে। বিরতির পর ফিরছি।